প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো। আমি মোহাম্মদ শরীফ মাহমুদ, সহকারী শিক্ষক, মুন্সিগঞ্জ জি&ডি আলী উচ্চ বিদ্যালয়, পরদিগঞ্জ, চাঁদপুর। আজ আমি শুরু করেছি অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের ট্রান্সফরমেশন বিষয় নিয়ে আলোচনা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আজকের এই পাঠ অংশগ্রহণ করার জন্য মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে সবাই মনোনিবেশ করতে পারো। আমাদের আজকের এই ট্রান্সফরমেশনের আলোচনার অংশ হবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি এই ট্রান্সফরমেশন মোটামুটি 4টি স্তরে ভাগ করা হয়েছে। অর্থাৎ ট্রান্সফরমেশন বলতে আমরা 4টা বিষয়কে বা 4টা বিষয়ের পরিবর্তনকে বুঝতে পারি। প্রথমত এই যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ অর্থ অনুসারে বা অর্থের ভিত্তিতে সেন্টেন্সের প্রকারভেদ অনুযায়ী এক রকম সেন্টেন্স থেকে বা এক প্রকার সেন্টেন্স থেকে আরেক প্রকার সেন্টেন্স পরিবর্তন করা। আর আরেকটি আছে ঘটন ভিত্তিতে সেন্টেন্স এর এক প্রকার থেকে অন্য প্রকারে বা এক রকম থেকে আরেক রকমে পরিবর্তন করা। অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসারেটিভ থেকে ইন্টারগেটিভ, অ্যাসারেটিভকে এক্সক্লেমেটরি ইত্যাদি। ঠিক অনুরূপভাবে সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ডকে কমপ্লেক্স, সিম্পল, এই ধরনের। অর্থাৎ ঘটন ভিত্তিতে আবার পরিবর্তন। এই দুইটি, এগুলো সেন্টেন্স সবগুলোই সেন্টেন্সের পরিবর্তন। এর মধ্যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ আবার অথবা সিম্পল টু কমপ্লেক্স, জাস্ট আমরা এগুলো বোঝার জন্য আলোচনা করছি। আমাদের আরেকটি পরিবর্তন হয় সাধারণত অ্যাডজেক্টিভ, অর্থাৎ যাদেরকে আমরা ডিগ্রি হয় অ্যাডজেক্টিভের তুলনা। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভটাকে আমরা ডিগ্রি বলি। এই ডিগ্রি এর তুলনা, অর্থাৎ পজিটিভকে কম্পারেটিভ, সুপারলেটিভ বা সুপারলেটিভকে পজিটিভ, কম্পারেটিভ ইত্যাদি রূপগুলি পরিবর্তন করা ইত্যাদি। পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভ, সুপারলেটিভ টু পজিটিভ ইত্যাদি হলো আমাদের তারপরে আরেকটা পরিবর্তন হয় ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ বলতে আমরা তো নিচের ক্লাসগুলিতে সাধারণত ভয়েস চেঞ্জ করেছি। এখন এগুলি কিভাবে অ্যাক্টিভ ফর্ম থাকলে প্যাসিভ হবে, প্যাসিভকে অ্যাক্টিভ বা অ্যাক্টিভকে প্যাসিভ ইত্যাদি রূপে পরিবর্তন করা। আর আরেকটি পরিবর্তন হয় আমাদের ডিগ্রি, ভয়েস, ওই ডিগ্রি পরিবর্তনটা, ডিগ্রি পরিবর্তন এখানে লেখা আছে 2 নম্বর ডিগ্রি পরিবর্তন, ভয়েসের পরিবর্তন। আর এটা হলো সিম্পল, কমপ্লেক্স, কমপ্লেট। তো যাই হোক, আমাদের আজকের মূল আলোচনা হবে অ্যাফার্মেটিভকে কীভাবে নেগেটিভ করা হয়। আমরা শ্রেণী বা পূর্ব শ্রেণীগুলিতে আমরা মোটামুটিভাবে সেন্টেন্সের স্ট্রাকচার বা সেন্টেন্সের গঠন সম্পর্কে আমাদের কম আসবে, পূর্ব ধারণা আমাদের প্রত্যেকেরই কম বেশি রয়েছে। আর তাছাড়া নেগেটিভ সেন্টেন্স ও অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য সম্পর্কে অনেকে আমরা জানি বা আমাদের ধারণা আছে। তো যাই হোক, আজকে আমরা যে বিষয় বলতেছি সেটা হলো, যদি কোনো আমরা নিয়মগুলি, অর্থাৎ সূত্র বা নিয়মগুলি অনুসারে যদি কাজ করি তাহলে বুঝতে হবে, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে অনলি শব্দ লেখা থাকে, সোজা কথা হলো আমাদেরকে বুঝতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি অনলি শব্দ লেখা থাকে তাহলে নেগেটিভ করিবার সময় আমরা অনলি এর পরিবর্তে, ইন প্লেস অফ অনলি, আমরা ব্যবহার করব নান বাট। এখন আমরা সোজা অথবা নান বাট, এরপরে আমাদের কি করতে হবে, যেমন এই নান বাট বসতে পারে, আবার কোনো ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নাথিং বাট বসে, নান বাট, নাথিং বাট, অথবা তৃতীয় নম্বরে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান।
আমাদেরকে মনে রাখতে হবে এই একটি সূত্র যে যখন কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা স্টেটমেন্টের মধ্যে অনলি শব্দটি লেখা থাকবে তখন আমাদেরকে করতে হবে অনলি এর পরিবর্তে নান বাট, নাথিং বাট অথবা নট মোর দ্যান, নট লেস দ্যান, এই তিনটার যে কোনো একটি বসাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে কোন ক্ষেত্রে আমরা কখন, অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা নান বাট বসাবো বা কখন আমরা নাথিং বাট বা কোন সময় আমরা নট মোর দ্যান বা নট লেস দ্যান ব্যবহার করব। মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই তোমাদের উপকার হবে, তোমরা বুঝতে চেষ্টা করবে এবং পরবর্তীতে বইতে মিলে দেখে পড়লে আরও সহজে উপকৃত হবে। তাই মনে রাখতে হবে যদি না অনলি শব্দ অর্থাৎ অনলি কোনো ব্যক্তিকে নির্দেশ করে বা অনলি দ্বারা ব্যক্তির পরিবর্তে বা ব্যক্তিকে নির্দেশ করে বা ব্যক্তির পূর্বে বসে বা ব্যক্তিবাচক অর্থ, সোজা কথা হলে ব্যক্তিবাচক অর্থ বুঝাইলে অনলি এর পরিবর্তে নান বাট বসাইতে হবে। যেমন আমি একটা উদাহরণ যদি দেই, ফর এক্সাম্পল উই ক্যান রাইট দ্যাট অনলি my friend can help me. Dear student, look at the blackboard and listen what I say to you. একটু মনোযোগ দিয়ে শোনো এবং বুঝতে চেষ্টা করো। আমাদের এই বাক্যের মধ্যে মাই ফ্রেন্ড বলতে বন্ধুকে বোঝানো হয়েছে। বন্ধু বলতে কোনো ব্যক্তিকে, অর্থাৎ এই শব্দটি ব্যক্তিবাচক। এর পূর্বে ব্যবহৃত হয়েছে অনলি। তাহলে আমাদের সূত্র বা নিয়মে বলা আছে যদি অনলি শব্দটি ব্যক্তিবাচক শব্দের পূর্বে অথবা ব্যক্তিবাচক শব্দকে বোঝায়, ব্যক্তিবাচক শব্দ অথবা ব্যক্তিকে ব্যক্তিবাচক শব্দের পূর্বে বসে অথবা ব্যক্তিকে বোঝায়, তবেই অনলির পরিবর্তে আমাদেরকে বসাইতে হবে নান বাট। তাহলে নিয়ম অনুযায়ী আমরা কি লিখব? অনলির পরিবর্তে নান বাট মাই ফ্রেন্ড, আর সব অপরিবর্তিত, নান বাট মাই ফ্রেন্ড ক্যান হেল্প মি। এবার আমরা নাথিং বাট কোন জায়গায় বসবে দেখি। যেমন নাথিং বাট নিয়ে যদি আমরা বলি তাহলে আমরা উদাহরণ দিতে পারি। যেমন আমি যদি লিখি হি হ্যাজ অথবা আই হ্যাভ, যাই লিখি, হি হ্যাজ only a laptop. এ নালে আমরা হি হ্যাজ অনলি ল্যাপটপ লিখলাম, তার শুধুমাত্র ল্যাপটপ রয়েছে, ল্যাপটপ। আচ্ছা, হি হ্যাজ অনলি ল্যাপটপ, ল্যাপটপ, কম্পিউটার বা বুক, যাই বলি আমরা বস্তুবাচক অর্থে ল্যাপটপ শব্দটি বস্তুকে বোঝানো হয়েছে। তো বস্তুবাচক বুঝাইতে বা বস্তুবাচক শব্দের আগে অনলি শব্দটি বসছে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী যদি অনলি শব্দটি বস্তুকে অথবা বস্তুকে বোঝায় অথবা বস্তুবাচক শব্দের আগে বসে, তবেই অনলি এর পরিবর্তে বসাইতে হবে নাথিং বাট। অনলি এর পরিবর্তে বসাইতে হবে নাথিং বাট। তাহলে আমরা ওই সূত্র অনুযায়ী লিখতে পারি হি হ্যাজ নাথিং বাট লিখে বাট ল্যাপটপ, ল্যাপটপ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরবর্তী আরেকটি সূত্র বা আরেকটি নিয়ম আছে যে আমরা অনলি এর পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসাইতে পারি। তাহলে এই উদাহরণটা আমরা একটু উপরে লিখি, একটু উপরেই লিখি। যেমন আমি যদি লিখি আই হ্যাভ অনলি 500 টাকা, I have only 500, only 500 টাকা। তাহলে এখানে এই যে অনলি শব্দটি বসেছে,
500 টাকা। 500 বলতে 500 একটা সংখ্যাকে বোঝানো হয়েছে। 500 সংখ্যা, নাম্বার বা সংখ্যার পূর্বে যদি অনলি থাকে, অর্থাৎ অনলি যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে, অথবা কোনো সংখ্যাবাচক শব্দের পূর্বে যদি অনলি শব্দ বসে, তবে নেগেটিভ করিবার সময় এই অনলি এর পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসাইতে হবে। তাইলে নিয়ম অনুযায়ী আমরা লিখব আই হ্যাভ অনলি এর জায়গায় লিখব নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, এখানে দুইটার যে কোনো একটা লিখতে হবে। তাহলে আই হ্যাভ নট মোর দ্যান অথবা নট লেস দ্যান লিখতে পারি, একই যে কোনো একটা লিখতে হবে। নট লেস দ্যান লিখে পরবর্তী সংখ্যা বা সংখ্যাবাচক শব্দ। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত আমরা অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার একটিমাত্র বিষয়, একটিমাত্র সূত্র, একটিমাত্র নিয়ম শুনলাম। নিয়মটি আমি আরেকবারও তোমাদেরকে বলছি, সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং প্রত্যেকের বাসায় নিজ অবস্থানে বসে টেক্সট বুক বা যার যার পাঠ্য বই, যে বই আছে তোমরা সেখানে খুঁজলেও নিয়মগুলি পাবে। তারপর আমরা বোঝার সুবিধার জন্য আরেকবার বলছি, নিয়মটি ছিল যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর মধ্যে অনলি শব্দটি লেখা থাকে, তবে তাকে নেগেটিভ করিবার সময় আমরা যদি অনলিটি ব্যক্তিবাচক শব্দকে নির্দেশ করে বা বোঝায়, তাহলে অনলির জায়গায় আমরা লিখব নট নান বাট, সরি অনলির জায়গায় আমরা লিখব নান বাট। আর যদি অনলি শব্দটা কোনো বস্তুবাচক শব্দকে বোঝায় বা বস্তুবাচক শব্দের আগে বসে, তবে আমরা সেই অনলি এর জায়গায় বসব নাথিং বাট। আর যদি অনলি শব্দটা দ্বারা সংখ্যাবাচক শব্দকে বা নির্দেশ করে বা সংখ্যাবাচক শব্দের পূর্বে বসে, তবে আমরা সে অনলির পরিবর্তে লিখব নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। এই ছিল আমাদের প্রথম কথা। এবার আমরা আরেকটি ছোট্ট একটি সূত্র বা ছোট্ট একটি নিয়ম পড়ি। সেখানে লেখা আছে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে মাস্ট থাকে, অর্থাৎ মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ, কোনো অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট লেখা থাকে, তবে আমরা কিভাবে সেটাকে নেগেটিভ করব। শিক্ষার্থী বন্ধুরা, মাস্টের পরিবর্তে দুটি শব্দ ব্যবহার করা হয়, ক্যান নট বাট, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প লিখি, তবে এর পরে ভার্বের সাথে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ ভার্বটিকে প্রেজেন্ট পার্টিসিপল রূপে লিখতে হবে। তো এই লিখার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভুল বা ত্রুটি এড়ানোর জন্য আমরা সহজ বা যেটি নিঃসন্দেহ সত্য বা সঠিক হতে পারে সেটি আমরা লিখি সাধারণত ক্যান নট বাট। তবে আমাদেরকে জেনে রাখা প্রয়োজন বা জানতে হবে যে ক্যান নট বাটও বসতে পারে, ক্যান নট হেল্পও বসতে পারে। তবে ক্যান নট হেল্প বসলে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন আমরা উদাহরণ দিয়ে যদি লিখি, যেমন আমরা যদি লিখি, একটা উদাহরণ দিলাম, ইউ মাস্ট, ইউ মাস্ট, উই মাস্ট, যেভাবে লিখি, ইউ মাস্ট obey your parents, obey, you must obey your parents। তাইলে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে অবি শব্দটা ভারত মেনে চলা, মান্য করা, বাধ্য হওয়া, যাই বলি, তার পূর্বে আছে মাস্ট। তো আমাদেরকে বলা আছে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বা অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের মধ্যে মাস্ট শব্দ থাকে, তবে নেগেটিভ করার সময় এই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তো আমরা দুইটাই যদি ব্যবহার করি, তাহলে ক্যান নট বাট বসালে হবে ইউ
cannot but obey your parents, obey your parents। আর যদি আমরা এই সেন্টেন্সটিকে ক্যান নট হেল্প ব্যবহার করে নেগেটিভ করি তাহলে দাঁড়াবে ইউ ক্যান নট হেল্প লিখে নিয়ম অনুযায়ী এরপরে ভার্বের সাথে এর সাথে আইএন দিতে, ভার্বটা হলো অবি, এর সাথে আমাকে আইএন যোগ করতে হলো অবিং। তাহলে ইউ ক্যান নট হেল্প অবিং ইউর প্যারেন্টস, কি শিক্ষার্থী বন্ধুরা, যদি মনোযোগ সহকারে শোনো তাহলে অবশ্যই কিছুটা হলেও তোমাদের তোমরা উপকৃত হবে বা তোমাদের উপকার হবে বা তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে। তবে আবারও বলছি এবং আরেকটি উদাহরণ দিয়েই এই মাস্টের ব্যবহার বা মাস্ট সম্পর্কে লেখাটি শেষ করছি। আমরা আরেকটা উদাহরণ যদি লিখি, এখানে বলা আছে যে মাস্ট যদি অ্যাসার্টিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ স্টেটমেন্টের মধ্যে মাস্ট শব্দ থাকে তাহলে নেগেটিভ করিবার সময় এই মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাইতে হবে। এক্ষেত্রে শুধু মনে রাখতে হবে যদি আমরা ক্যান নট হেল্প বসাই মাস্টের পরিবর্তে ইন প্লেস অফ মাস্ট, ইফ উই ইউজ ক্যান নট হেল্প উই শুড ফলো দ্য রুলস দ্যাট the verbs will be present participle, অর্থাৎ যদি আমরা cannot help বসাই তবে আমাদেরকে পরবর্তী ভার্বটি প্রেজেন্ট পার্টিসিপল আকারে লিখতে পারি। প্রেজেন্ট পার্টিসিপল অবশ্যই তোমরা জানো যে সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ করাটাই হলো প্রেজেন্ট পার্টিসিপল আকারে গঠন করা হয়। এবার আমরা আরেকটা উদাহরণ যদি বলি, যেমন এটা মুছে নেই, লিখলাম they must eat balanced diet to build but to keep body fit আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে দেখো, আমাদের এই সেন্টেন্সটির মধ্যেও মাস্ট শব্দটি ব্যবহার করা হয়েছে। আমাদের নিয়ম অনুযায়ী যদি মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ থাকে তবে নেগেটিভ করিবার সময় আমরা মাস্টের স্থলে কি বসাবো, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তবে ক্যান নট যদি বাট বসাই তাহলে দে ক্যান নট বাট ইট balanced diet to keep body fit। আর যদি আমরা সেন্টেন্সটিকে ক্যান নট বাট না লিখে ক্যান নট হেল্প লিখি তবে দাঁড়াবে দে ক্যান নট বাট এর স্থলে ক্যান নট হেল্প এরপরে নিয়ম অনুযায়ী পরবর্তী ভার্বের সাথে আইএনজি, তাহলে ইটিং তবে কি দাঁড়ালো, দে ক্যান নট হেল্প ইটিং ব্যালেন্সড ডায়েট টু কিপ বডি ফিট। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এই দুটি বিষয়, এই দুটি সূত্র, এই দুটি আলোচনা আমাদের থাকলো। আবার পরে ক্লাসে দেখা হবে, কথা হবে। এর আগে আমরা শেষ করব, প্রত্যেকে খাতায় লিখে আমরা 5টা সেন্টেন্স বাড়ির কাজ করে আজকের মতো এখানেই শেষ করে যাব। সবাই খাতায় লিখে নিতে পারো এবং বাসায় বসে বইয়ের সাথে মিল করে সূত্রগুলি পড়ে এই সমস্যাগুলি সমাধান করতে চেষ্টা করবে। যেমন 1 নম্বরে লিখলাম ইউ মাস্ট রিড অ্যাটেন্টিভলি এতটুকুই থাক। 2 নম্বরে লিখলাম হি হ্যাজ অনলি এ নিউ বুক। তারপর এটা লিখো
উই হ্যাভ 5 টয়েস, এতটুকু থাক। আর এটা লিখো অনলি বাদল ক্যান গিভ মি সাম ফুড। আর এটা যদি লিখি দে মাস্ট ডু দেয়ার ডিউটি। আজকের মতো এখানে সবাই খাতায় লিখি নাও এবং সবাই নিজ বাসায় বসে সূত্রগুলি দেখি। আমরা যে সূত্রগুলি আলোচনা করেছি সূত্রগুলির আলোকে বা নিয়মগুলির আলোকে পড়ে এই 5টি সমস্যা সমাধান করে পরবর্তী ক্লাসে আবার মনোযোগ সহকারে ক্লাস শুনবে এই প্রত্যাশা থেকে আজকের মতো এখানে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।